আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে বাংলা সাহিত্যে অগ্নিবীণার মশাল জ্বেলেছিলেন যে কবি, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাম্য ও মানবতা কবির 50তম মৃত্যুবার্ষিকী আজ। নজরুল ইসলাম একাধারে ছিলেন কবি, উপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক এবং সৈনিক। শুধু সাহিত্যে নয়, বাঙালির রাজনৈতিক সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ ছিলেন মানবতার কবি নজরুল। মহান কবিকে প্রয়াণ দিবসে তার অসামান্য অবদানের খানিক তুলে ধরছেন মায়দুর রহমান রুবেল। কালজয়ী অনেক কবিতার পাশাপাশি এমন বিদ্রোহমূলক গানের কারণেই বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান কাজী নজরুল ইসলাম। কবিতা আর সঙ্গীতেই সীমাবদ্ধ ছিল না তার জীবন। নাট্যকার, প্রাবন্ধিক, গায়ক, অভিনেতা, সৈনিক কিংবা সাংবাদিকতা সবকিছুতেই সমান বিচরণ ছিল তার। নির্মম দারিদ্রতায় থেকেও অসামান্য প্রতিভায় যিনি অভিষিক্ত হয়েছেন মহাপুরুষের আসনে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা আর কুসংস্কারের বিরুদ্ধে। তাই তো তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম মানবতার জয়গানে সবসময় ছিলেন উচ্চকণ্ঠ। লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। জন্মের পর থেকেই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দুখুমিয়া কখনো নীতির সঙ্গে আপোষ করেননি। আজীবন সংগ্রাম করেছেন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য। নজরুল ইসলাম দ্রোহে ও প্রেমে কোমলে কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীতে দিয়েছেন নতুন মাত্রা। শুধু কবিতা, গল্প, উপন্যাস নয়, সঙ্গীতেও মুন্সিয়ানা দেখিয়েছেন সমান তালে। প্রায় 3000 গান রচনা ও সুর করেছেন নিজেই। 1972 সালের 24 মে নাগরিকত্ব দিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে এনে মৌখিকভাবে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। 2024 সালের মধ্য ডিসেম্বরে অবশেষে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির মর্যাদা মেলে আপসীর এই কবির। বন্দিদশা ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, সর্বোপরি মানুষের অধিকার আদায় আর মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়েছেন কাজী নজরুল, যার জীবন দর্শন আজও পথ দেখিয়ে যাচ্ছে, যাবে অনন্তকাল। মায়দুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা যতদিন আছে, এদেশের মানুষ মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতি যখন দিশেহারা হন তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তবে গণ অভ্যুত্থানের পর দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। উল্টো অনেকেই 24-এ ছাত্র জনতার আত্মত্যাগকে অবহেলা করে ফ্যাসিবাদের নাম উচ্চারণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, তিনি সাহিত্যে যে শাখাতেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। যার যার পর্যায়ে, ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে প্রতিষ্ঠান, চর্চা জারি রাখবার জন্য বিনীত অঙ্গীকারও করছে। আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে একই সঙ্গে আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথাও রয়েছে। এর আগে 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের ফের শুনানি আজ।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে হবে এ শুনানি। মঙ্গলবার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এ শুনানি। বিকেল 4টায় এ বিষয়ে রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে খসড়া প্রার্থীদের তালিকায় সহসভাপতি পদে 20 জন ও সাধারণ সম্পাদক পদে 17 জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে 20টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে 16 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, সকাল 9টায় শুরু হয়েছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি। এ নিয়ে সর্বশেষ কি তথ্য পেয়েছেন জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন অফিস করা হয়েছে, অস্থায়ী কার্যালয়, সেখানেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে কিন্তু যে যারা প্রার্থী ঘোষণা করেছে, প্রাথমিক যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেখানে যারা বাদ করেছেন, বাদ করা প্রার্থীরা কিন্তু গতকাল তাদের যে আবেদন, সেই আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সেই আবেদনের প্রেক্ষিতে আজকে আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে এই আপিল শুনানি শুরু হয়েছে, চলবে দুপুর 2টা পর্যন্ত। এরপর বিকেল 4টায় কিন্তু এই আপিল শুনানির রায় ঘোষিত হবে বলে আমরা জেনেছি, এবং রায় শেষে আগামীকাল কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের যে শেষ সময়সীমা রয়েছে, সেই সময়সীমা শেষে কিন্তু 29শে আগস্ট কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা যেটা সেটা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু নির্বাচনী আমেজ বয়ে চলেছে। প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছে। এছাড়া নির্বাচন কমিশন যেটা আমাদেরকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আজ এই বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকার যে জনসাধারণ রয়েছে তাদের সাথে বিকেল 5টায় একটি বৈঠক রয়েছে। তারা একটি বৈঠক করবেন যে আগামী যে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে, এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশপাশের জনসাধারণকে বিশ্ববিদ্যালয়ের যে গেট তারা ব্যবহার করেন, সেই গেটটি বন্ধ করে দেবেন, এবং এই গেট ব্যবহার না করার জন্য তাদেরকে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়ে বিকাল 5টা কিন্তু তারা একটি বৈঠক করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ সরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 33 বছর পর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রীরা কিন্তু উদ্বেলিত, উত্তুল্য। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে চলা সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। এতে যানজট, দুর্ঘটনা, ভাড়া নিয়ে নৈরাজ্য কমবে। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ ও শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে বাস চলা। এ কারণে বছরে প্রায় 37,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সে কারণে বাস কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। নদী থেকে বাংলাদেশি জেলেদের বারবার অপহরণ করছে এই সংগঠনের সশস্ত্র সদস্যরা। লুট করা হচ্ছে ট্রলার, মাছ, জালসহ বিভিন্ন সরঞ্জাম। গেল 1 মাসে 51 জেলে অপহরণের শিকার হয়েছে। এ অবস্থায় জেলে পল্লীতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নাফ নদী ও বঙ্গোপসাগরে মোহনা থেকে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রক আরাকান আর্মি একের পর এক অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। ঠিক কি কারণে আরাকান আর্মি এই কাণ্ড ঘটাচ্ছে তা জেলেদেরও অজানা।
তাদের এই অপহরণ কাণ্ডে অনেকটা অসহায় হয়ে পড়েছে জেলে ও তাদের পরিবারের সদস্যরা। ট্রলার মালিক ও স্থানীয়রা বলছেন, আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশের জলসীমার ভেতরে প্রবেশ করেও জেলেদের ধরে নিয়ে গিয়ে মাছ, ট্রলার, জাল লুট করে নেয়। তো আরাকান আর্মির জন্য আমাদের জন্য অনেক আতঙ্ক হয়ে গেছে, যেহেতু নদীর মধ্যে জাল মারতে হলে বাংলাদেশ সীমান্তে শিষ্টবুনি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আমি ধরে গিয়ে আর তো জাল মারা বাদার ইনকাম করাই হনি খেয়ে নাই। আমাদেরকে ওখানে নিয়ে যা, আর এদের কাছ থেকে কোনো খবর দিলে এরা এলোও করে না। এটা অনেক বুট এখনো আছে নগল দিয়া, ওখানে আরাকান আর্মির দৌড়ায় হতে ওখানে যাচ্ছে পারে নাই। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন জানান, অপহরণকৃত জেলেদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টহল বৃদ্ধি করতে বলেছে কোস্টগার্ডকে, টহল বৃদ্ধি করতে খুব শীঘ্রই আর ফিরে আনার জন্য সবাই চেষ্টা করছে। মাছ ধরার সময় সীমানা ক্রস করার কারণে বারবার ঘটনাগুলো ঘটছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। নদীতে আসলে সীমান্ত রেখাটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। যারা মাছ ধরবেন তারা বাংলাদেশের জলসীমার মধ্যে মৎস্য আহরণ করবেন, বারংবার সতর্ক করছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। আবরার মাহি, RTV। দর্শক, গতকালও 3 দফায় 18 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। শাহিন, টেকনাফে যে এভাবে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন কিনা, কি বলছেন তারা জানাবেন। সিংহভাগ দখলে রয়েছে যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি, তাদের দখলে রয়েছে। এর প্রেক্ষিতে যে ডাব নদী এবং যে সাগরের মুখ রয়েছে সেখানে বিস্তার হচ্ছে। এর প্রেক্ষিতে যখন বাংলাদেশি ছেলেরা সেখানে মাছ শিখতে যায়, তখন তারা কিন্তু তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছে 7 জন মতো জিম্মি রয়েছে। গতকাল 3 দফায় 18 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে। এর প্রেক্ষিতে আমি সেখানকার মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আসলে যে নাইকুন্দিয়া রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সীমান্ত অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে পড়েছে, অর্থাৎ জিরো নোম্যান্স ল্যান্ডে পড়েছে, যার কারণে ওখানে কিন্তু যে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত বিচরণ করছে। এর প্রেক্ষিতে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত গত ডিসেম্বর থেকে এখন অব্দি 260 জনের বেশি তারা কিন্তু ধরে নিয়ে গেছে। বিজিবির আন্তরিক প্রচেষ্টায় 200 জন জেলেকে তারা ফিরিয়ে এনেছে তাদের ট্রলারও। এর প্রেক্ষিতে 66 জন জেলে এখনো তাদের মিয়ানমারের আরাকান আর্মি যে রয়েছে তাদের হাতে জিম্মি রয়েছে। এর প্রেক্ষিতে 20 দিন পর্যন্ত তাদের কোনো হদিস না থাকা এখানকার যে জেলে পরিবার রয়েছে তাদের মাঝে রয়েছে কিন্তু উৎকণ্ঠা এবং উদ্বেগ বিরাজ করছে তাদের মাঝে, আমরা আহাজারি লক্ষ্য করছি। এর প্রেক্ষিতে এহসান উদ্দিন যেটি জানিয়েছেন, আসলে তাদের ফেরাতে বিজিবি এবং কোস্টগার্ডকে দিয়ে কাজ করছে, খুব শীঘ্রই তাদেরকে ফেরানো হবে। সাদিয়া, এ হচ্ছে সীমান্তের সর্বশেষ। ধন্যবাদ শাহিন। গেল 25 বছরে কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে, তবে পরিবর্তন হয়নি বুড়িগঙ্গার চিত্রের। বুড়িগঙ্গা নিয়ে সরকারগুলো নানা পরিকল্পনা করলেও বাস্তবের কিছুই হয়নি। দখলে দূষণে মৃত ঢাকার প্রাণ বুড়িগঙ্গার করুণ চিত্র দেখার যেন কেউ নেই। রাজু আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বর্তমানে বুড়িগঙ্গা দেখলে মনে হতে পারে হয়তো প্রাণ ফিরে পেয়েছে মৃত নদীটি। তবে বর্ষার আগমনে পানির নতুন রং ধারণের এ চিত্র বেশিদিন স্থায়ী হয় না। কয়েকদিনের ব্যবধানে কালচে রঙের দুর্গন্ধযুক্ত পানিতে পরিণত হবে বুড়িগঙ্গা। এক সময় টলটলে বুড়িগঙ্গার পানি এখন এতটাই বিষাক্ত যে ময়লা খেকো সাকার ফিশও বাঁচতে পারেনি এখানে। বুড়িগঙ্গার এ পরিণতি একদিনে হয়নি। 2024 সালে পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায় প্রতিদিন 160 কোটি লিটার তরল বর্জ্য সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়।
এর মধ্যে 60% কলকারখানার হলেও বাকি 40% বাসাবাড়ির বর্জ্য। আশঙ্কার বিষয়, বহু আগেই বুড়িগঙ্গায় হারিয়ে গেছে জীববৈচিত্র্য। মাছ নেই বললেই চলে, কারণ এ পানিতে অক্সিজেনের মাত্রা এখন শূন্যের কোটায়। ডাইং এর যে পানিগুলো আছে, ডাইং এর সেসব পানি কিন্তু সরাসরি কোনো রকম পরিশোধিত ছাড়াই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের যেই পানিগুলো বর্জ্য আছে সেগুলো কিন্তু সরাসরি নদীতে ফেলানো হচ্ছে। এজন্যই মূলত আমাদের এই বুড়িগঙ্গা দিনের পর দিন মরে যাচ্ছে। যে পানি মন্ত্রণালয় থেকে অনেকবারই এটার সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। পানির যে গ্যাস আর পানির যে দুর্গন্ধ, যে টিকে থাকার মতন কোনো আমাদের কাছে নিরুপায় হয়ে আমাদের থাকতে হয়। এই ব্যাপারে সরকারের কোনো যথাযথ পদক্ষেপ নাই। সরকার আসতেছে যেতেছে, আমাদের পরিবেশটা ভয়াবহ অবস্থান ধারণ করতেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছে, গেল 25 বছরে সরকার বদল হলেও বুড়িগঙ্গার কোনো উন্নতি হয়নি, তবে দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাট হয়েছে। আবর্জনার ভাগাড়, আর অন্যদিকে এই ভাগাড়কে কেন্দ্র করে পলিটিশিয়ান থেকে শুরু করে প্রশাসনের একটা পকেট ভারীটা তারা করেছে। এদিকে বুড়িগঙ্গা রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক সমিতির সাথে আমরা সাম্প্রতিককালে একটা সভা করেছি এবং স্পেশালি বুড়িগঙ্গাকে ফোকাস করে আমাদের কার্যক্রম আমরা কঠোরভাবে পরিচালনা করছি। দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পনা, প্রভাবশালীদের স্বেচ্ছাচারিতা সহ বুড়িগঙ্গা মরে যাওয়ার পেছনে রয়েছে নানা কারণ। এসব কারণের অবসান হবে, প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা, এমনটাই প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। কক্সবাজারের নাজিরার টেকে অভিযান চালিয়ে 4,60,000 পিস ইয়াবা সহ 9 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। টেকনাফ থেকে ইয়াবার চালান মাছ ধরার ট্রলারে করে কক্সবাজারে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাতে বাঘখালী নদীর মোহনায় অভিযান চালায় র্যাব 15-এর একটি দল। এ সময় তেলের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করেন কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ইয়াবা চালানের মূল হোতা মহেশখালীর মোহাম্মদ বোরহান উদ্দিন, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব 15-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক। বাংলাদেশে প্রথমবারের মতো কৃষকদের জন্য চালু হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ। এই হিমাগার সবজি সংরক্ষণে বড় পরিবর্তন আনবে। সাভারে পরীক্ষামূলকভাবে চালুর পর এবার মানিকগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রাথমিকভাবে 100 কৃষকের কাছে পৌঁছাবে, পরে সারা দেশে সম্প্রসারিত হবে। এটি কৃষকদের বাড়তি সবজি সংরক্ষণে সহায়তা করবে, দাম স্থিতিশীল রাখবে এবং আয় বাড়াবে। সৌরচালিত সংস্করণ পরিবেশ বান্ধব এবং খরচও কম। কৃষকরা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। 5 লাখ টাকায় 10 টন ধারণক্ষম হিমাগার তৈরি সম্ভব বলে জানান কর্তৃপক্ষ। কৃষকদের জন্য প্রশিক্ষণ ও ফ্রি সংরক্ষণের সুযোগও থাকছে এতে। অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেহাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকট ও রোগ নিয়ন্ত্রণের বেশিরভাগ যন্ত্রপাতি বিকল হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সচ্ছল রোগীরা ক্লিনিকমুখী হলেও দরিদ্র রোগীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমরার মাহি। সীমান্তবর্তী উপজেলার 4.5 লাখ মানুষের প্রাথমিকভাবে চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যার এই হাসপাতাল। যেখানে প্রতি মাসে গড়ে 14 থেকে 18টি সিজার করা হতো, সেখানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে হয় না কোনো অপারেশন। বর্তমানে 5 মেডিকেল কর্মকর্তা ও 10 উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা সেবা তো বটেই, খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এমন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা। এখানে আসছিলাম ডাক্তারের কাছে বাচ্চার জন্য, কিন্তু এখানে সেইভাবে ওষুধ দিচ্ছে না আর সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। ডাক্তার নাই, বসে থেকে ডাক্তারকে বলে আসলে এখন বলছে 16 নম্বর যান। এই ভোগান্তি করা থেকে আমাদের বাইরে ট্রিটমেন্ট করাই ভালো। নার্স আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, নার্স নেই। নার্সের সাথে কথা বলতে গেলেই রাগ হয়ে যাচ্ছে। একটা কেটে গেলেও এই জায়গায় নেয়, রাখে না, পাইটেতে যশোর। সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের যে লোক জনবল, যে ডাক্তার, যে
সম্বল আমাদের যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আসলে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের আসলে এখানে যতগুলো কনসালটেন্টের পদ আছে সেই কনসালটেন্ট আমাদের এখানে না থাকায় আমরা বিশেষজ্ঞ সেবা এই মুহূর্তে দিতে পারছি না। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি অচিরেই আমরা এই কনসালটেন্টের কিছু পদ হলেও আমরা আসলে পূরণ করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত জনবল নিয়োগ সহ যাবতীয় সমস্যার সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। 4 দশক পর নোয়াখালীর সেনবাগে দখলমুক্ত করা হয়েছে সরকারি খাল। অবৈধ দখলদাররা পানি নিষ্কাশন পথ বন্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে। এতে এই উপজেলায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে যায় জমির বীজতলা সহ নানা ফসল। এদিকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় প্রশাসন। নোয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 4 দশক ধরে একে একে ভূমিগ্রাসীরা দখলে নেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার সরকারি সম্পত্তি, যার কারণে গেল বছরের বন্যায় কৃষি, মৎস্য, পোল্ট্রি সহ সড়কের ব্যাপক ক্ষতি হয়। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অভিযানে নামে প্রশাসন। চিহ্নিত করা হয় উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রধান 10টি সরকারি খালে অবৈধ দখলদারদের ঘরবাড়ি, দোকান ও বাঁধের স্থান। উপজেলা সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে চলে অবৈধ দখল মুক্তির অভিযান। অনেকে বাড়ি করে ফেলছে, রাস্তা বাধাই করে ফেলছে, এরকম অনেকগুলো স্পট আছে। ওই বাড়িঘরগুলো যদি সরানোর ব্যবস্থা করা হয় তাইলে হয়তো একটা অভিযানটা হয়তো ফলপ্রসূ হবে। খাল যেভাবে দখল করে রাখছে, আমরা এলাকার অনেক মানুষ বন্যার পানির কারণে পানি জমে গেছে, আমরা অনেক কষ্ট করতেছি। খাল ভরাট করে ফেলছে কৃষকরা, এই খালটা পুনরুদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি। এরই মধ্যে 252টি দোকান, খালের মধ্যে থাকা 42টি বাঁধ অপসারণ করা হয়। উদ্ধার করা হয় 1 কোটি 20 লাখ টাকার জায়গা। বাকি অংশ উদ্ধারেও অভিযান চলবে। আমরা আসলে দুইটা ভাগেই কাজটা করছি। প্রথমে একবার দখলদার উচ্ছেদ করে দিচ্ছি, দেন এরপর হচ্ছে আমরা খালটা পরিষ্কারের মাধ্যমে যেন পানির প্রবাহ কোনো ব্যাঘাত না করে সেই কাজটা আমরা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে দখল করে পানির স্বাভাবিক যে প্রবাহ সেটা নষ্ট করা হয়েছে। বৃহত্তর স্বার্থে, স্থানীয় জনগণের সুবিধার্থে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী অভিমুখী খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পরিষ্কার ও শুষ্ক মৌসুমে খননের দাবি জানান এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।